প্রিয় দর্শক, শুরু করছি আজকের আয়োজন। আমাদের সাথে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি এস.কে. খোদা তোতন ভাই। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন চট্টগ্রাম ব্যুরো প্রধান, দৈনিক দিনকালের বিশিষ্ট সাংবাদিক জনাব হাসান মুকুল ভাই। আপনাদের দুইজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। প্রথমেই শুরু করছি তোতন ভাই থেকে, যে সরকার যে 180 দিনের যে কর্মপরিকল্পনা নিয়েছে, সেক্ষেত্রে সরকার যে গঠন করা হয়েছে তারপর থেকে এখন পর্যন্ত এই 180 দিন পরিকল্পনা কতটুকু বাস্তবায়িত হয়েছে বলে আপনি মনে করেন, বা কি কি বাস্তবায়িত সরকার হাতে নিয়েছে ইতিমধ্যে? আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকার যে দেশে একদলীয় শাসন কায়েম করেছিল, এই দেশে আইনের শাসন, গণতন্ত্র কিছু ছিল না। মানুষের আকাঙ্ক্ষা ছিল একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমাদের দেশ যেন বিশ্ব মানচিত্রে দাঁড়াতে পারে। তার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি স্বাধীন গণতান্ত্রিক সরকার গত ফেব্রুয়ারিতে যে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার বিএনপি সংখ্যাগরিষ্ঠ সিট নিয়ে প্রায় 209টা সিট নিয়ে সরকার গঠন করেছে। মানুষের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা ছিল যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম ব্যবস্থা চালু হলে দেশের উন্নতি হবে, মানুষের কল্যাণ হবে, মানুষের কল্যাণে কাজ করবে। তো সেই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব, উনি স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছেন। তার মধ্যে স্বল্পমেয়াদী যে পরিকল্পনা করেছেন সে পরিকল্পনা হচ্ছে 180 দিনের একটা প্রোগ্রাম। তো 180 দিনের মধ্যে উনি কী কী করবেন প্রায়োরিটি বেসিস, তো এটা উনার মন্ত্রী পরিষদ এবং উপদেষ্টাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই 180 দিনের মধ্যে যে সবগুলো বাস্তবায়ন করা যায়। তা আপনারা দেখেছেন যে রমজানের ঈদের আগেই আমাদের মন্ত্রী পরিষদের একটা বৈঠক হয়েছে। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে সিদ্ধান্ত অনুযায়ী দেশে আইন শৃঙ্খলা উন্নতি করা, দেশের বিদ্যুৎ, দেশের গ্যাস এবং যে তেল এবং যে পরিবহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, এগুলোকে ত্বরান্বিত করা। তো প্রতি বছর ঈদে আমাদের দেশে প্রচুর লোক সড়ক দুর্ঘটনায় মারা যায়। এবার আল্লাহ রহমতে সেটা হয়নি সরকারের পদক্ষেপের কারণে। সরকার দ্রব্যমূল্যর দাম রোজাকে কেন্দ্র করে, ঈদকে কেন্দ্র করে বাড়ে, এবার কিন্তু সরকার সেটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। সরকার আরও যেসব পরিকল্পনা হাতে নিয়েছে, শিক্ষা প্রযুক্তি খাতে সরকার কিছু 180 দিনের মধ্যে যেসব কর্মকাণ্ডগুলো করবে, তার মধ্যে প্রায় 9000 শিক্ষককে এই ট্যাব প্রদান করবে, অর্থাৎ যে আপনার ল্যাপটপের মতো ট্যাব প্রদান করবে। আপনার প্রায় 3000-এর উপরে স্কুলকে আপনার মোবিলাইজেশন করে এটা এই সকল শিক্ষা ব্যবস্থার জন্য একত্রিত করা যায়, মাল্টিমিডিয়া ক্লাসরুম করবে। এই ক্লাসরুমে ওয়াইফাই কানেকশন থাকবে, কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা ওয়াইফাই কানেকশন থাকবে। এবং আমাদের দেশের যারা প্রবাসী, বিশেষ করে জাপান যেতে চায়, ইতালি যেতে চায়, বিভিন্ন দেশে যেতে চায়, শিক্ষকদেরকে ওইসব দেশের ভাষা তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। পাশাপাশি গ্রামীণ যে অর্থনৈতিক উন্নয়ন, এখানে আমাদের 180 দিনের প্রোগ্রামের ভিতরে আমাদের কৃষি কার্ড দেওয়া হয়েছে। এই কৃষি কার্ডের মধ্যে কৃষকরা তাদের উপকরণ পাবে। আমাদের গ্রামীণ উন্নয়নের জন্য খাল কাটার একটা প্রকল্প হাতে নিচ্ছে। 180 দিনের মধ্যে পুরানা এবং নতুন খনন করা হবে, পুরানাগুলো সংস্কার করা হবে। এছাড়া দেখছেন কৃষক এবং যারা ছোট আপনার মৎস্যজীবী বা বিভিন্ন হাঁস মুরগি পালন করে, তাদের যে ঋণ নিয়েছিল প্রায় 10,000
টাকা, সর্বোচ্চ 10,000 টাকা মতো ঋণ এটা মকুব করে দিছে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য। এরপর আসেন যে সামাজিক যে সুরক্ষা এবং পরিবারকে গ্রাম অঞ্চলে প্রায় 13টা জেলায় আপনার এই ফ্যামিলি কার্ড দিয়েছে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনৈতিকভাবে সহযোগিতা হবে, পাশাপাশি তারা কিছু দ্রব্যমূল্য নিত্য প্রয়োজনীয় জিনিস তারা পাবে। পাশাপাশি তারা দেখেছেন যে ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদেরকে তাদেরকে বাৎসরিক একটা ভাতা দেওয়া হবে। আমাদের যে আইন এবং শাসন ব্যবস্থার মধ্যে আপনার দ্বিপক্ষীয় যে দ্বিপক্ষীয় যে সংসদ, উচ্চ এবং নিচ্চ পক্ষ, এটা একটা 180 দিনের মধ্যে এটা কার্যকর করবে। আপনার যে সংবিধান সংস্করণ যে এটাও 180 দিনের মধ্যে সংযোজন বিয়োজন যা করা করবে। অর্থনৈতিকভাবে আমাদের দেশ ছাড়া আমাদের আশেপাশের বহু দেশেই প্রিপ্যাড একটা চালু আছে। আমাদের এখানে বিকাশ, ওদের ওখানে আপনার মুদি দোকানে একটা মাল কিনলেন, আপনার জাস্ট মোবাইলে ওর স্ক্যান করলেই মালের টাকাটা পেমেন্ট হয়ে যাবে। মাছের দোকানে মাছ কিনলেন, জাস্ট স্ক্যান করলেই পেমেন্ট হয়ে যাবে। তো সরকার চাচ্ছে যে এইভাবে একদম সহজ মোবাইলের মাধ্যমে আপনি যে কোনো দোকানে যে কোনো কেনাকাটা, পণ্য কেনাকাটা, সামগ্রী কেনাকাটা করবেন, আপনার ক্যাশ টাকা লাগবে না, আপনি এইভাবেই মোবাইলের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সরকার এছাড়া চাচ্ছে যে হেলথ কার্ড, সেটাও আপনার টাকা পয়সা মানে আপনার পকেটে টাকা নিয়ে যেতে হবে না, হেলথ কার্ডের মাধ্যমে করতে পারবেন। তো এছাড়াও আপনার যে কি বলে চিকিৎসা ক্ষেত্রে হেলথ কর্মী, প্রায় 1 লক্ষের উপরে হেলথ কর্মী নিয়োগের একটা প্রক্রিয়া চলছে, পুলিশের নিয়োগের প্রক্রিয়া চলছে, এবং আগামী দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা আমাদের, সেখানে আমরা 5 বছরে এখানে প্রায় কয়েক কোটি বেকার যুবককে কর্মসংস্থানের সরকার পরিকল্পনা হাতে নিয়েছে। যাক, আপনার আলোচনার মাধ্যমে অনেকগুলো বিষয় উঠে এসেছে। এখন এই পর্যায়ে আমি এই 100 দিনের যে কর্ম পরিকল্পনা রয়েছে সরকারের, সে বিষয়ে জানার জন্য আমি আলোচনা করার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সাংবাদিক হাসান মুকুল ভাইকে। ইতিমধ্যে 180 দিনের বর্তমান সরকারের কর্মসূচি আমাদের তোতন ভাই বলেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে 12 ফেব্রুয়ারি ক্ষমতা গ্রহণের সাথে সাথে যে পদক্ষেপগুলো নিয়েছেন ইতিমধ্যে জনগণের মধ্যে সাড়া পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী একটা সরকার গঠন হওয়ার পর 6 মাস 1 বছর শুধু সম্বর্ধনা এবং ফুল নিতেই চলে যায়, কিন্তু আমরা দেখলাম আমাদের প্রধানমন্ত্রী প্রথম দিন থেকে জনগণের জন্য কাজ শুরু করেছেন। প্রথম 1 সপ্তাহের মধ্যে নির্বাচনে ওয়াদা ফ্যামিলি কার্ড দিয়ে সারা বাংলাদেশে তাক লাগিয়েছেন। অনেকেই বলেছিল নির্বাচনের আগে কিসের ফ্যামিলি কার্ড, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটা 1 সপ্তাহের মধ্যে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের জনগণকে, তিনি পারেন, তিনি পারবেন। এর মধ্যে আমরা দেখতে পেলাম রমজান আসলেই বাংলাদেশে অনেক বিশৃঙ্খলা শুরু হয়, দ্রব্যমূল্য নিয়ে, আইন শৃঙ্খলা নিয়ে, পরিবহন জগতে। ওনার শক্তি, ওনার সুষ্ঠু নেতৃত্বে এগুলা মোটামুটি খুব সুন্দরভাবে আমাদের এই রমজান পালিত হয়েছে। প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের সাথে সাথে রমজান, এরপরে শুরু হলো যুদ্ধ। তার এই 180 দিনে আমার মনে হয় বাংলাদেশের ইতিমধ্যে এই 2 মাস ক্ষমতা গ্রহণের 2 মাসের মধ্যে তিনি সারা বাংলাদেশে তাক লাগিয়েছেন। অনেকেই বলেছিলেন যে লন্ডনে অবস্থানকারী একজন নেতা কিভাবে দেশের পরিচালনা করবেন, এটা সবার যে ভুল ধারণা, এটা ইতিমধ্যে জনগণ বুঝেছেন। আমি জানি, আমি পত্রিকায় ওনার প্রতি, উনি আমাদের সম্পাদক ছিলেন, প্রকাশক ছিলেন। আমরা যে আমাদের 5ই আগস্ট যে ছাত্র আন্দোলন হয়েছে, আন্দোলনের আগে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তিনি লন্ডনে বসে আমাদেরকে কিছু গাইডলাইন দিতেন, এটা নিউজ করেন। স্বাস্থ্য খাতে আমি করেছি যখন সারা বাংলাদেশে ডেঙ্গুর প্রভাব, সারা দেশে যে মানুষ মারা যাচ্ছে, তখন আমরা দেখছি কী কারণে ডেঙ্গু হচ্ছে, এটা নিয়ে আমাদেরকে নিউজ করতে হয়েছে। আমরা সংবাদ ওনাকে ওখানে পৌঁছিয়েছি। এরপর দেখেছি শিক্ষা খাতে
প্রাথমিক শিক্ষা যে স্কুলগুলো আছে গ্রামে গঞ্জে, ওইখানে জরাজীর্ণ ওইগুলো ছবি এবং নিউজ আমাদেরকে প্রচার করতে হয়েছে। আগামীতে দেশের জনগণ ওনার সমর্থন দিলে আশা করি জনগণ বাংলাদেশে উপকৃত হবে, বাংলাদেশ বিশ্বের দরবারে যে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, এটাই। 180 দিনের কর্মসূচির মধ্যে যে আমরা দেখেছি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তার মধ্যে আমরা দেখেছি হচ্ছে ক্রিয়া কার্ড, খাল খনন কর্মসূচি, এই ধরনের কর্মসূচিগুলো এগুলো তো 180 দিনের প্রকল্পের মধ্যেই রয়েছে। আচ্ছা, এই প্রকল্পগুলো মানে যতটুকু বাস্তবায়িত হয়েছে আমরা দেখেছি, তার মধ্যে আসলে এই দেশের যে সাধারণ মানুষ তাদের মধ্যে দৃশ্যমান কোনো পরিবর্তন আপনারা লক্ষ্য করছেন কিনা অবশ্যই এখন পরিবর্তন, পর্যন্ত? অবশ্যই পরিবর্তন। মানুষ তো চিন্তাই করে নাই যে 1 মাস 2 মাসে একটা সরকার গঠন হয়েছে, এতগুলা কর্মসূচি পালন হবে, এতগুলা কর্মসূচি বাস্তবায়ন হবে। এই যে কাল খনন কর্মসূচি জিয়াউর রহমান এটা শুরু করেছিলেন, জিয়াউর রহমানের পর এটা আর কখনো করা হয় নাই। এই খালগুলা দখল করে বিভিন্ন মহল খালগুলা দখল করার কারণে আমাদের যে বাংলাদেশের কৃষি প্রধান দেশ, অনেক এলাকায় এটা মরুভূমিতে পরিণত হয়েছে কৃষি জমিগুলা। আজকে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, কালগুলা খনন খলে আশা করি বাংলাদেশের কৃষি প্রধান দেশ, এটাই যেটা আগে ছিল জিয়াউর রহমানের সময় আমরা খাদ্য রপ্তানি করেছি, এটাই বাস্তবায়ন হবে এই খাল খননের কর্মসূচির মাধ্যমে। আমরা দেখেছি বাংলাদেশে ক্রীড়া, এই ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশের অনেক, আপনি ক্রিকেট বলেন, ফুটবল বলেন, সাঁতার বলেন, বিভিন্ন ক্ষেত্রে যারা বিদেশে গিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন তাদের কোনো খবর থাকতো না অবসরে গেলে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে ক্রীড়া কার্ড বিতরণ করে ইতিমধ্যে একটা তাক লাগিয়ে দিয়েছেন। তারা আগামী যারা প্রজন্ম উঠে আসবে ক্রীড়া ক্ষেত্রে, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, তারা এখন এগিয়ে আসবে, যা না আমরা অবসরে গেলে আমরা তো একটা কিছু পাবো। এখন অনেকে আগ্রহ হবেন এই খেলাধুলা আগ্রহ হবেন খেলাধুলায়, এটা একটা অন্যতম একটা পদক্ষেপ। নতুন কুড়ি যে নতুন কুড়ি সাংস্কৃতিক একটা ছিল, এটা ইতিমধ্যে একটা নতুন কুড়ি ক্রীড়া এটা শুরু করতে যাচ্ছেন। এটা গিয়া থেকে মানে ছেলেদের ছোট প্রাইমারি থেকে ছেলেদেরকে, বাচ্চাদেরকে এটা শুরু করবেন। আজকে ক্রীড়া মন্ত্রী আমি কিছুক্ষণ আগে দেখলাম ক্লাস 4 থেকে বাধ্যগত ক্রীড়া এটা শুরু করতে যাচ্ছেন সরকার। এটা একটা অত্যন্ত মানে খুশির খবর। ছেলেরা আজকে আমরা দেখতে মোবাইলে আসক্ত, ওইটা যখন ক্রীড়া শুরু হবে স্কুল থেকে খেলাধুলা, তখন ছেলেরাই ইনশাল্লাহ খেলাধুলা প্রতি ঝুঁকবে এবং সরকারও তাদের জন্য, ছেলে মেয়েদের জন্য খেলাধুলার জন্য আমরা আশাবাদী যে ইয়াং যারা আছে, এখনকার যারা তরুণ প্রজন্ম আছে, তারা এই মোবাইলে আসক্ত না হয়ে ক্রীড়ার ক্ষেত্রে আসক্ত হবে, সেটাই আমরা চাই। আমি এ পর্যায়ে প্রশ্ন করতে চাই তোতন ভাইকে, আসলে হচ্ছে যে 180 দিনের যে পরিকল্পনা রয়েছে সেখানে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা, সেটা একটি বড় একটা ইস্যু ছিল। তো আমরা এখন পর্যন্ত আসলে কতটুকু বাস্তবায়িত হচ্ছে সে আইন শৃঙ্খলা? আমরা দেখেছি যে 5 আগস্টের পরে পুলিশের যে বিহাল অবস্থা, তার আগেও দেখেছি। তো এরই মধ্যে আমরা কতটুকু লক্ষ্য করছেন বা আপনারা কতটুকু লক্ষ্য করছেন যে এটা বাস্তবায়িত হয়েছে? 5 আগস্টের আগে তো এই প্রশাসনটা পুরো যন্ত্রটাই ছিল সরকারি দলের অন্তর্ভুক্ত। জি, কেউ কেউ পুলিশ লীগ বলতো। তো সেখানে 5 আগস্টের পরে যারা একবার ওপেন দলীয় কর্মকাণ্ডগুলো করেছে আওয়ামী লীগের পক্ষে, তারা স্বাভাবিক কারণে দেশ ত্যাগ করেছে, পালিয়ে গেছে, কর্মক্ষেত্রে যোগদান করেনি, কর্ম থেকে সরে এসছে। তো সেই জায়গায় প্রশাসনের প্রচুর জনবলের অভাব ছিল, এবং যারা ছিল তারাও ভীতিকর অবস্থায় ছিল। তারা প্রশাসনিকভাবে কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে কি না বা করতে পারছে কি না, এটা দ্বিধাদ্বন্দ্বে ছিল। তা আপনারা জানেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে আমাদের চট্টগ্রামের সুযোগ্য সন্তান সালাউদ্দিন সাহেবকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়াতে উনি সারা বাংলাদেশে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে এই প্রশাসনকে ঢেলিয়ে সাজার জন্য কর্মসূচি ঘোষণা করেছেন এবং পুলিশের উনি নিয়োগ দান শুরু করেছেন এবং প্রশাসনকে ঢেলে সাজাচ্ছেন। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ঈদের সময় যে প্রতি বছর যে ছিনতাই, বাড়ি ডাকাতি, লুটপাট হয়, এবার কিন্তু এটা হয়নি। এটা অনেকখানি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এবং আমি আশা করি 180 দিনের মধ্যে
এটা শতভাগ না হলেও ৮০-৯০ ভাগ এটা নিয়ন্ত্রণে আসবে এবং দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে, আইন শৃঙ্খলা উন্নতি হবে এবং দেশের মানুষ সত্যিকার আইনের শাসনের আবদ্ধ হবে। আপনারা রাজনীতিবিদ হিসাবেও তো প্রশাসনকে এই বিষয়ে অনেক সচেতনতার বিষয় আছে, সেটা কতটুকু করছেন আপনাদের দিক দেখেন, থেকে? রাজনীতিবিদ হিসাবে আগে তো প্রশাসনকে আওয়ামী লীগের রাজনীতিবিদরা ব্যবহার করেছে। জি, ওরা থানায় একটা লিস্টে দিয়ে আসতো আমাদের বিএনপি নেতাদের নাম, সেই তালিকা অনুযায়ী আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে ধরতো, গ্রেপ্তার করতো, হয়রানি করতো। আমরা রাজনীতিবিদ হিসাবে আমরা সেই আইন শৃঙ্খলার উপর আবার হস্তক্ষেপ আমরা চাই না। আমরা সেই ধরনের কোনো লিস্টই আমরা থানায় দিতে চাই না। থানা প্রশাসন সঠিকভাবে তাদের বিভিন্ন এসবি আছে, ডিবি আছে, তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, তাদের মাধ্যমেই এলাকায় কারা আইন শৃঙ্খলা অবনতি করছে তাদের সঠিক তালিকা প্রণয়ন করে আমি আশা করি এই ১৮০ দিনের মধ্যেই একটি শুদ্ধি অভিযান হবে এবং আইন শৃঙ্খলা অবনতি করার জন্য যারা চিন্তা ভাবনা করছে বা মাঠে ঘাটে আছে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হবে। আমি একই প্রশ্ন হচ্ছে, আপনি as a সাংবাদিক হিসাবে আপনার কাছে কি মনে হচ্ছে যে আইন শৃঙ্খলার কতটুকু উন্নতি হয়েছে? ধন্যবাদ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো, যেটা ১৭ বছর আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন বলেন, সব প্রশাসনকে যেভাবে দলীয়করণ করা হয়েছিল, ওই কারণে পুলিশ প্রশাসন বিশেষ করে বিএনপির নেতাকর্মীদেরকে অত্যাচার, মামলা হামলা যেভাবে করেছে, ওই কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক ছিল। ইতিমধ্যে বিএনপি সরকার এবং প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, দোষী যে হোক, আমার দলের নেতাকর্মী হোক, ওটাকে ছাড় দেওয়া হবে না। ওই কারণে প্রশাসন একটা সাহস পেয়েছেন, সাহসের কারণে তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি, এটা ২ মাসে আসলে এটা তো সম্ভব না, ১৭ বছরের জঞ্জাল এটা শুরু করেছেন। আমি মনে করি ১৮০ দিনের মধ্যে একটা দিক নির্দেশনা জনগণ পাবেন এবং উন্নতি হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। তোতন ভাইয়ের কাছে একটি প্রশ্ন হচ্ছে যে এই ১৮০ দিন পরিকল্পনার মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্যটাও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই বিষয়ে আসলে হচ্ছে সরকার কতটুকু এখন পর্যন্ত শিক্ষা এবং স্বাস্থ্য খাতে, আমরা বিশেষ করে দেখি যে স্বাস্থ্য খাতে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা আমরা দেখেছি। এখন এই সরকার গঠন করার পরে এটা কতটুকু রোধ হয়েছে? শুধু শিক্ষা স্বাস্থ্য না, আমাদের প্রধানমন্ত্রী, ওনার মন্ত্রী পরিষদ এবং উপদেষ্টা পরিষদ যে দায়িত্বে আছে, সবাইকে ১৮০ দিনের মধ্যে তার মন্ত্রণালয়গুলো সঠিকভাবে যেন কর্মসূচি পালন করতে পারে এবং কর্মকাণ্ডে যেতে পারে নির্দেশনা দিয়েছে। তাদের প্রতি কিন্তু একটা দৃষ্টি আছে যে কোন মন্ত্রী তার দায়িত্ব পালনে অবহেলা করছে বা সে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে কিনা, এটা একটা তার প্রধানমন্ত্রীর নজর আছে। আর শিক্ষা খাতে আমি তো বললামই, যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছেন। আপনার এই যে বিশেষ করে যে ক্লাসরুমগুলোকে, সেই ক্লাসরুমগুলোকে মাল্টিমিডিয়ার আওতায় আনবে। একটা ক্লাসরুমের মধ্যে মানে যেসব লেখাপড়ার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটা ছাত্রকে প্রকৃতপক্ষে শিক্ষিত করে তোলা যায়, সেটা করা হবে। যেখানে আপনারা দেখেছেন যে আমাদের যে শিক্ষামন্ত্রী, উনি কিন্তু বাংলাদেশে প্রথম, ওনার যখন শিক্ষামন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, বাংলাদেশে নকল বন্ধর প্রথম কারিগর ছিল উনি। উনি যে নকল বন্ধ করে গেছে, এরপর কিন্তু বাংলাদেশে নকলের পরীক্ষা আর হয়নি। তো উনি আবার সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে উনি শিক্ষা ব্যবস্থাকে ১৮০ দিনের মধ্যে ঢেলে সাজাবে এবং শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে। স্বাস্থ্যর বিষয়টা যদি একটু স্বাস্থ্য বলতেন। বিষয়ে আমি যতটুকু জানি, প্রায় ১ লক্ষের উপরে স্বাস্থ্যকর্মী নিয়োগের একটা প্রক্রিয়া চলছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে চিকিৎসক নিয়োগের ব্যবস্থা চলছে এবং আমরা জানি যে অতি সত্বর ১৮০ দিনের মধ্যে একটা বিপ্লবিক পরিবর্তন ঘটবে এই খাতে। ইনশাল্লাহ আমরা ওইটা দেখতে পাবো। এই পর্যায়ে একই প্রশ্ন যে শিক্ষা এবং স্বাস্থ্য খাত, আপনি একজন সাংবাদিক, যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে কতটুকু পরিবর্তন ইতিমধ্যে সরকার করেছে এবং আগামীতে করবে এই ১৮০ দিনের মধ্যে? ইতিমধ্যে সরকার ১০০ দিনের কর্মসূচি শিক্ষাকে, আমাদের শিক্ষামন্ত্রী উনি অত্যন্ত দক্ষ একজন, আগেও শিক্ষামন্ত্রী ছিলেন, যে
তোতন ভাই বলেছেন উনি নকল মুক্ত বাংলাদেশ করেছেন। এখনও তিনি যেভাবে উদ্যোগ নিয়েছেন শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য, আশা করি উনি সফল হবেন এবং আমাদের সরকারও সফল হবেন। স্বাস্থ্য, ইতিমধ্যে আমরা দেখেছি যে যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার ছিল, তাও স্বাস্থ্যকে আসলে চিন্তা করে নেই আমাদেরকে। আমরা করোনাকালীন আমরা দেখেছি আমরা কি অসহায় ছিলাম বাংলাদেশের লোকজন। আমাদের সরকার 180 দিনের মধ্যে এই স্বাস্থ্যকে এগিয়ে নেওয়ার জন্য কাজ শুরু করেছেন। আমরা আশা করি সরকার স্বাস্থ্য খাতেও সফল হবেন, এটাই আশা করি। ধন্যবাদ আপনাদের দুইজনকে। প্রিয় দর্শক, আজকে আমাদের যে বাংলাদেশ সরকারের 180 দিনের কর্মপরিকল্পনা অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমাদের সাথে যে দুইজন বিজ্ঞ আলোচক ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।